এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো বেলা গড়িয়ে ঘুম ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 13 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 27 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতে আজও আমরা পত্রিকায় চলে যাব। আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা, আমরা শুরু করব সমকাল দিয়ে। অর্থনীতির শক্তি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থনীতির চালিকা শক্তি। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের 2 কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 85%ই এসএমই খাতে। রেশনের চাল গমের দাম বাড়ল 33 বছর পর। দীর্ঘ 33 বছর পর পুলিশ, সামরিক বাহিনী সহ প্রাধিকারপ্রাপ্ত 10 প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীর রেশন সামগ্রীর দাম বাড়ছে। আগামী 1 জুলাই থেকে রেশনের চাল ও গমের বিক্রয় মূল্য কয়েক গুণ বাড়িয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। দর্শক, চলে যাব প্রথম আলোতে। ছাদ ছিদ্র করা হয় 25 দিন ধরে। বালতির হাতল দিয়ে খুঁচিয়ে ছাদ ফুটো করা হয়। সেই ছিদ্র দিয়ে কারাগার থেকে পালান ফাঁসির 4 আসামি। 4 জনই ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 26 দিন ধরে এক সেলেই ছিলেন। সেই কন্ডেম সেলে বসেই কারাগারের ছাদ ছিদ্র করে পালানোর পরিকল্পনা করেন। অ্যালুমিনিয়ামের বালতির হাতল দিয়ে দিনের পর দিন খুঁচিয়ে খুঁচিয়ে ইট সুরকির ছাদ ফুটো করেন। ছিদ্রটি গামছা দিয়ে ঢেকে রাখতেন তারা। পরে সুযোগ বুঝে সেই ছিদ্র দিয়ে কারাকক্ষের ছাদে বেরিয়ে আসেন 4 জন। কপোতাক্ষে আরও টাকা ঢালছে সরকার, অনিয়মে সুফল কম। এক প্রকল্পে 286 কোটি টাকা ব্যয় শেষ হয়েছে 2017 সালে। 531 কোটি টাকার আরেক প্রকল্প চলছে। নদ খনন করে মাটি রাখা হচ্ছে নদের পাড়েই, তা আবার নদে মেশে। কোথাও কোথাও যতটুকু নদ খননের কথা তা করা হচ্ছে না। প্রকল্পের আওতায় লাগানো গাছের এক বড় অংশ মারা যাচ্ছে। দর্শক, প্রথম আলোর শিরোনাম আমরা দেখছিলাম, এবারে আমরা দেখব কালের কণ্ঠের শিরোনামগুলো। দুর্নীতিবাজদের চিহ্নিত করার দাবি সংসদে। মতিউরকে আমরা চিহ্নিত করতে পারিনি, চিহ্নিত করেছে একটি ছাগল। বিশেষ কোনো দুর্নীতিবাজ ব্যক্তির পক্ষে বিবৃতি দিয়ে সংস্থার দায় নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের আহ্বান। সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এমপিদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বহাল। শেয়ার বাজারে বহাল থাকতে পারে ক্যাপিটাল গেইন ট্যাক্স। অর্থ আইন পাশ হচ্ছে শনিবার। পাশাপাশি আরও একটি শিরোনাম আমরা দেখছি, জনপ্রতি কৃষি জমির পরিমাণ কমছে। দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি উপকূলীয় জেলায় একসময় প্রচুর কৃষি জমি ছিল, এর মধ্যে সাতক্ষীরা রয়েছে, কিন্তু গত 4 দশকে এই জেলায় 60,000 হেক্টর চাষযোগ্য জমি কমেছে। দর্শক, কালের কণ্ঠের পর আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকের শুরুতেই যে শিরোনামটি পড়ছি, বগুড়া কারাগারের ছাদ কেটে পালালো 4 ফাঁসির আসামি। যেমনটি আমরা প্রথম আলোতেও পড়ছিলাম, জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। জিয়া রক্তাক্ত হাতে খাবার খেতে বসতেন, খেতে খেতেই ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন। খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে 2 আসামি গ্রেফতার। বিক্ষোভের মুখে কেনিয়ায় কর বৃদ্ধির বিল প্রত্যাহার। চলে যাচ্ছি বণিক বার্তায়।
গ্রস রিজার্ভের সঙ্গে নিটের ব্যবধান এখন 50%। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি। দেশের বৈদ্যুতিক মুদ্রার গ্রস রিজার্ভের সঙ্গে নেট রিজার্ভের ব্যবধান ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রার তহবিলের তথ্য বলছে চলতি ডলার এপ্রিল শেষে বাংলাদেশ নেট রিজার্ভ ছিল $12.8 বিলিয়ন। যদিও বাংলাদেশ ব্যাংকের হিসাব ওই দিন গ্রস রিজার্ভ $25.37 বিলিয়ন ছিল। দর্শক, এই ছিল আজকের দিনের পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো। এবার একটু আমরা বন্যা পরিস্থিতি নিয়ে জানবো। সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সিলেটে তো পানি কমতে শুরু করেছে, এখন কি সার্বিক পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি সেখানকার আমাদের জানাবেন। সেই সাথে তো পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে কিনা? এখন তো বন্যার পানি রয়েছে, বিভিন্ন পর্যটক স্পটগুলো খুলতে শুরু করেছে। সারিকা, আসলে যেমনটি আপনি জানতে চেয়েছেন যে পর্যটন নিয়ে, আসলে গত ঈদে কিন্তু অর্থাৎ যে ঈদটি অনুষ্ঠিত হয়ে গেল, ঈদ উল আজহা, সেখানে কিন্তু আসলে আমরা সিলেটের কোনো পর্যটন কেন্দ্রে কিন্তু আসলে পর্যটক তেমনভাবে আসলে আমরা দেখতে পাইনি। একটিমাত্র কারণ বন্যা ছিল। বন্যার পানি ইতিমধ্যে কমতে শুরু হওয়ায় সিলেটের যে পর্যটনগুলো রয়েছে তার মধ্যে সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেসব পর্যটন কেন্দ্র ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং যারা পর্যটকরা রয়েছেন, মুখিয়ে ছিলেন, তারা ইতিমধ্যে কিন্তু আসা শুরু করেছেন। আমরা বেশ কয়েকটি হোটেল মোটেলের কথা বলেছি, এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারাও বলছেন যে তারা আশানুরূপ পর্যটক এখন পাচ্ছেন। শুধু সিলেট জেলা নয়, পুরো বিভাগ জুড়ে কিন্তু বন্যা কবলিত ছিল। এই কারণে পুরো বিভাগ জুড়ে কিন্তু পর্যটকদের সংখ্যা খুবই কম ছিল এবং বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কারণে কেউ পর্যটন এলাকাগুলোতে ঢুকতে পারেনি। আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে দেশের অনেকে আসছিলেন সিলেটে, কিন্তু তারা এই বন্ধ থাকার কারণে তারা আসলে ঢুকতে পারেনি। আসলে বন্ধ থাকার কারণে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সিলেটের পর্যটন খাত। যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা আশা করছেন যে আবার চাঙ্গা যেহেতু হয়েছে, তাদের অর্থনৈতিক খাতটি আসলে ঘুরে দাঁড়াবে। এবং বন্যা পরিস্থিতির কথা যদি আপনাকে বলি, সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে এবং সিলেট শহরে যে জলবদ্ধতা তৈরি হয়েছিল তা একেবারেই নেই। এবং সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, সেই সব এলাকা, নিচু এলাকা যেসব রয়েছে সেসব কিছু এলাকায় পানি রয়েছে এবং ইতিমধ্যে পানি নামা শুরু করেছে। এবং আপনাকে যদি বলি, সিলেটের যেসব প্রধান প্রধান নদ নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধু ফেঞ্চুগঞ্জের যে কুশিয়ারা নদী রয়েছে, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কিন্তু পানি শুধু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বাকি নদীগুলোর পানি কিন্তু ইতিমধ্যে কমা শুরু করেছে। এবং যেহেতু এখন বর্ষাকাল, তেমে তেমে কিন্তু বৃষ্টি হবেই, আবহাওয়া অফিস যেমনটি জানিয়েছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু সিলেটে বৃষ্টি হয়েছিল। সব মিলে আসলে বন্যা পরিস্থিতি যেহেতু উন্নতি হচ্ছে, স্বাভাবিক জীবনযাপনে যারা বন্যা কবলিত মানুষ রয়েছেন তারা ফেরা শুরু করেছেন। সারিকা, শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে জানছিলাম এবং আমরা দেখছিলাম সিলেটে আজও বৃষ্টি হচ্ছে। দর্শক, আমরা একটু আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেনে আসবো। গেল দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং তাপমাত্রাও কম ছিল। আজকের দিনটি কোন অঞ্চলে কেমন কাটবে সেটি আমরা দেখব। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখে নেব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 38, সর্বনিম্ন 28.2। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.2, সর্বনিম্ন 28.8। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 33.1, সর্বনিম্ন 26.4। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 37, সর্বনিম্ন 28.6। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 34.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 24.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 38 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি
কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এছাড়া আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, সেই সাথে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দর্শক, বর্ষাকাল চলছে, সেই সাথে চারিদিকে যেন দেশীয় ফলের সমারোহ। আমরা একটু কাঁঠালের ঘ্রাণ নিয়ে আসবো। রসালো, মিষ্টি আর সুস্বাদু কাঁঠালে ভরা মৌসুম চলছে, যদিও গ্রীষ্মকাল থেকে বাজারে উঠতে থাকে জাতীয় এই ফল। খাগড়াছড়িতে কাঁঠালের উৎপাদন আর বাজারজাত নিয়ে জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নুরুচ্ছবা মানিক। মানিক, শুভ সকাল। খাগড়াছড়িতে তো বরাবরই কাঁঠালের উৎপাদন বেশ ভালো হয়, এবার কেমন উৎপাদন হয়েছে এবং হাটগুলোতে এর দরদাম কেমন পড়ছে? তারিকা, শুভ সকাল। আমি আছি এখন খাগড়াছড়ি শহরের যে সদর উপজেলার একটি কাঁঠালের হাটে। শুধু কাঁঠালের হাট নয়, এখানে কিন্তু অন্যান্য ফসল চলে, তবে এখন কিন্তু কাঁঠালের রাজত্ব চলছে। যে গ্রীষ্ম ফল, তার মধ্যে কিন্তু অন্যতম একটি ফল হচ্ছে কাঁঠাল। আপনি হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এই পুরো সড়কের প্রায় একদম লম্বা একটি লাইন ধরে কিন্তু কাঁঠালের যারা বাগানিরা রয়েছেন কিংবা যারা বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের এই হাটে। এবং প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার এই হাটে কিন্তু জমজমাট বেচা কিনে চলে। এবং আপনি দেখতে পাচ্ছেন গাড়িতে গাড়িতে কিন্তু যে মৌসুমী ফল, সেই মৌসুমী ফল নিয়ে কিন্তু যারা বাগানি রয়েছেন, বিক্রেতারা রয়েছেন, তারা ঢুকছেন। এবং এছাড়া কিন্তু জেলার বাহির থেকে চট্টগ্রাম, ফেনী, ঢাকা এবং অন্যান্য অঞ্চল থেকে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন, পাইকাররা রয়েছেন, তারা কিন্তু এই হাটে আসেন। আসার পরে তারা কিন্তু পণ্য কিনে, কাঁঠাল কিনে তারা কিন্তু ট্রাকে করে নিয়ে যান। এবং আপনি আরেকটি যে বিষয়টি জানতে চেয়েছিলেন যে এবার উৎপাদন কেমন হয়েছে এবং বেচাবিক্রি কেমন চলছে। উৎপাদন, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য বলছে পাহাড়ে এই মৌসুমে ২,৩৯২ হেক্টর জমিতে কাঁঠালের উৎপাদন হয়েছে এবং যার উৎপাদন লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে প্রায় ৭৫,০০০ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এবং বিক্রির যে বিষয়টি, সেই বিক্রির বিষয়টি কিন্তু আমি এখন আছি খাগড়াছড়ি সদরের যে হাটে, সেই হাটের ছিল কিন্তু আরো বড় বড় হাট রয়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। আমি যদি একটু নাম ধরে বলি, গুইমারা, মাটিরাঙ্গা কিংবা দীঘিনালা, এইসব হাট থেকে কিন্তু প্রতি সপ্তাহে যে হাটের দিন থাকে, সেই হাটের দিন কিন্তু শত শত গাড়ি, কাঁঠাল ভর্তি গাড়ি কিন্তু ট্রাক চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, নারায়ণগঞ্জ কিংবা ঢাকার যেসব বড় আড়ত রয়েছে কিংবা পাইকাররা রয়েছে, তাদের কাছে কিন্তু এইসব জেলার যে চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের জন্য কিন্তু পাইকার এবং যারা আড়তদার রয়েছে, তারা কিন্তু এখান থেকে পণ্য নিয়ে যান। এবং সেই হিসেবে বলা চলে যে এখানে কিন্তু ভালো উৎপাদন হয়েছে এবং বেচা বিক্রি কিন্তু ভালো। এবং যারা পাইকাররা খাগড়াছড়ি থেকে পণ্য নিয়ে যান, তারা বলছেন এখান থেকে পণ্য নেওয়ার পরে তারা কিন্তু ভালো লাভ করছেন। এবং শুধুমাত্র তাদের একটু অভিযোগ করতে পারে, যেহেতু একটু চাঁদাবাজি কিংবা হচ্ছে হয়রানি রয়েছে, এইসব বিষয়গুলোর জন্য কিন্তু তারা একটু হয়রানি হচ্ছেন। যে এইসব সমস্যা যদি সমাধান হয়, তারা আরো বেশি লাভবান হবে বলে বলছে। এবং আরেকটি সুখবর দিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো আপনি জানেন গত বছর একটি বিশ্ব খাদ্য সংস্থার একটি প্রকল্প ছিল, এক দেশ এক খাদ্যশস্য। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের যে ফল, সেই ফল হিসেবে, সেই খাদ্যশস্য হিসেবে কিন্তু কাঁঠালকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং কাঁঠালকে টার্গেট করে কিন্তু কাঁঠালকে রপ্তানিযোগ্য পণ্য হিসেবে, ফল হিসেবে কিন্তু ব্র্যান্ডিং এর জন্য বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বাজারজাতকরণের যেসব উইং রয়েছে, সেসব উইং গুলো কাজ করছে। এবং তারা আশা করছেন আগামী কয়েক বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ কাঁঠাল বিদেশে রপ্তানি হবে। এবং এর ফলে যে এখানকার যারা বাগানিরা রয়েছে, তারা আরো অনেক বেশি লাভবান হবে বলে তারা আশা করছেন। এই ছিল আমার কাছে কাঁঠালের বেচা বিক্রি এবং কাঁঠালের উৎপাদন নিয়ে খাগড়াছড়ি থেকে সবশেষ খবর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে কাঁঠালের উৎপাদন এবং কাঁঠালের বাজার দর নিয়ে আমরা জানছিলাম। এই মুহূর্তে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, 27 জুন দিনটি হয়তো আপনাদের কারোর জন্মদিন,
কিংবা হয়তো আপনাদের কারো প্রিয় জনের জন্মদিন। আপনাদের কিংবা আপনাদের প্রিয় জনের যাদের আজ জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করছি। এবারে আমরা জানবো আপনাদের পাশাপাশি 27 জুন এই দিনটিতে কোন কোন বিশিষ্ট ব্যক্তির জন্মদিনের শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের বিশেষ বিশেষ কাজ নিয়েও আমরা জেনে নেব। 1880 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিত্ব সমাজকর্মী হেলেন কেলার। বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধত্ব নিয়ে মাত্র 24 বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি প্রতিবন্ধী শিশুদের অগ্রাধিকারের জন্য আজীবন লড়াই করেছেন। একই সাথে মার্কিন এই নারী ছিলেন গুরুত্বপূর্ণ লেখক ও রাজনীতিকর্মী। 1922 সালের এই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত সাংবাদিক জহুর হোসেন চৌধুরী। তিনি একাধারে একজন সাংবাদিক, সম্পাদক, কলাম লেখক ও রাজনীতিবিদ। দৈনিক সংবাদের পাতায় তিনি দরবারি জহুর নামে যে কলাম লিখতেন তা ছিল খুবই জনপ্রিয়। এসব নিবন্ধেরই বাছাই করা সংকলন দরবারে জহুর নামে 1985 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1981 সালে তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। 1939 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক এবং গায়ক রাহুল দেব বর্মন। তিনি পঞ্চম দা এবং আর.ডি. বর্মন নামেও পরিচিত ছিলেন। তিনি এখন পর্যন্ত ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে বিবেচিত হন। রাহুল তার পরে আসা সঙ্গীত পরিচালকদের জন্য একটি অনুপ্রেরণার নাম। 1975 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক টোবিয়াস ভিনসেন্ট ম্যাগুয়ার। তিনি স্পাইডারম্যান চলচ্চিত্রে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। 2012 সালে তিনি তার নিজের প্রযোজনা সংস্থা ম্যাটেরিয়াল পিকচার্স প্রতিষ্ঠা করেন ও একই বছর গুড পিপলস চলচ্চিত্র সহ প্রযোজনা করেন। 1980 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয় তিনি। সন্দীপ রায়ের নির্দেশনায় ফেলুদার কাল্পনিক চরিত্রে তোপসে চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। 2002 সালে হেমন্তের পাখি ছবি দিয়ে তার বাংলা সিনেমায় যাত্রা শুরু হয়। বেশ কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। দর্শক, আমরা জাতীয় ফল কাঁঠালের বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। এরপর একটু আমরা জাতীয় মাছ ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে জানবো। আজ আমরা চলে যাব চাঁদপুরে। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শোভন আল ইমরান। শুভ সকাল। আমরা একটু ইলিশের বাজার দর নিয়ে জানতে চাই। বাজারে ইলিশের সরবরাহ কেমন চলছে এবং সেই সাথে দরদাম কেমন পড়ছে, এসব নিয়ে আমাদের জানাবেন। আর কিছুদিন পরেই শুরু হচ্ছে ইলিশের ভর মৌসুম। আপনি জানেন সারা বছরই ইলিশ পাওয়া যায়, তবে বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই তিনটি মাসকে ইলিশের ভর মৌসুম হিসেবে ধরা হয়। ইতিমধ্যে চাঁদপুরের বাজারে ইলিশের আমদানি বিগত দিনের তুলনায় বেড়েছে। গত এক সপ্তাহ আগে যেখানে গড়ে 70 থেকে 80 মণ ইলিশের আমদানি হতো, সেটি এখন বর্তমানে এসে দাঁড়িয়েছে 100 মণের উপরে। এখন প্রতিদিন গড়ে 100 থেকে 150 মণ ইলিশের আমদানি হচ্ছে। আমি যদি আজকের একটু ইলিশের বাজার দরটি জানাই, সেটি হচ্ছে 1 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1,500 থেকে 1,500 টাকা ধরে। আর এছাড়া 700-800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা ধরে। আর 1.5 কেজি পরিমাপের উপরে যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা ধরে। ব্যবসায়ীরা বলেছেন যে গত এক সপ্তাহ আগে এইসব ইলিশ প্রকারভেদে 200 থেকে 300 টাকা কেজি দরে বেশি বিক্রি হয়েছে। আর বর্তমানে সেটি 200 থেকে 300 টাকা দর কমেছে। আগামীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দাম আরও কমে আসবে। তবে সাধারণ ক্রেতারা বলছেন ইলিশের দাম এখনো পুরোপুরি তাদের হাতালে নাগালে আসে না। ইলিশ এখনো তাদের কাছে কেনাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমি এই বিষয়ে জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু সামনে ইলিশের ভর মৌসুম শুরু হবে এবং বৃষ্টি বাদল হওয়ার সম্ভাবনা রয়েছে, ইলিশের আমদানি আগামীতে বৃদ্ধি পাবে এবং ইলিশের আমদানি বৃদ্ধি পেলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। আপনাকে আরেকটি বিষয় জানি কি, আমি এখন যেই স্থানটিতে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম বৃহৎ মৎস্য বাজার। এখানে প্রতিদিনই ইলিশ নিয়ে বেশ ব্যস্ত সময় কাটান এখানকার ব্যবসায়ী এবং শ্রমিকরা। তারা বলছেন বিগত দিনের তুলনায় ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে এবং দিন যত যাবে ততই এখানে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমরা জানছিলাম ইলিশের সরবরাহ, ইলিশের আমদানি বৃদ্ধি পেয়েছে এবং সামনে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। কিশোরগঞ্জের হাওরে দিন দিনই বাড়ছে বাণিজ্যিক হাঁস পালন। মূলত কম খরচ ও যত্ন লাভে বেশি হাঁস পালনে ঝুঁকছেন খামারিরা। বলছেন উন্মুক্ত জলাশয়ের শামুক সহ পর্যাপ্ত খাবার থাকায় খরচ লাগে কম, তবে রোগবালাই হলে সময় মতো ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ তাদের। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। হাওড় অঞ্চলের অন্যতম জেলা কিশোরগঞ্জ মিঠামইন অষ্টগ্রাম সড়কের জন্য গেল কয়েক বছরে যা পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, মিঠা পানির নানা প্রজাতির মাছের অভয়ারণ্য এখানকার উন্মুক্ত জলরাশি। পর্যটক সহ দেশজুড়ে চাহিদা থাকায় দিন দিনই জেলার 7 উপজেলাতেই বাড়ছে বাণিজ্যিক হাঁস পালন। খামারিরা বলছেন উন্মুক্ত জলাশয়ে রয়েছে শামুক সহ প্রাকৃতিক নানান খাদ্য, তাই খরচ লাগে কম। এগুলোর মধ্যে আমরা সারা বছরই কাজ করতে পারি, আমরা সব সময় কাজ করতে পারি, বেতন নিতে পারি। অদ্যাবধি আমার 33 লক্ষ টাকার ডিম বিক্রি হয়েছে, আমার খরচ হয়েছে 43 লাখ টাকার মতো। ভালো মাস পর্যন্ত আমি পালন করি, তাহলে একটা লাভের আশা করা যেতে পারে। 27,000 28,000 টাকা দাম হইতেছে, বেচলে আমার মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকা বেচা হইবে। সরকারি হিসেবে জেলার 1300 বাণিজ্যিক খামারে পালন করা হচ্ছে 23 লাখ হাঁস। তবে খামারিদের অভিযোগ রোগবালাই হলে মেলে না সরকারি সহায়তা। 1050টা আসছিল, 150 হাঁস মনে করেন পানিতে নষ্ট হয়ে গেছে, নিয়ে গেছে আর কি বাসায়। 900 হাঁস বর্তমানে আছে। 1100-র মধ্যে 425টা হাঁস আছে, আর বাকিগুলো আছে না লোকে মারা গেছে। জনবল স্বল্পতার কারণে খোঁজ নেওয়া সম্ভব হয় না দাবি করে শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা। বলছেন চাহিদা অনুযায়ী দেয়া হয় ভ্যাকসিন। হাঁসের জন্য যে ভ্যাকসিনগুলো প্রয়োজন, ডাক প্লেগ, ডাক কলেরা, এগুলো সকল ভ্যাকসিনই আমরা আমাদের যে উপজেলা অফিসগুলো রয়েছে সেখান থেকে সরবরাহ দেওয়া হয়। হাওর উন্নয়ন প্রকল্প বলে একটি প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে আমরা হাওর অঞ্চলের যত হাঁস খামারি আছে তাদেরকে আমরা একেবারে বাড়িতে গিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে খামারিদের স্বল্প সুদে ঋণ ও সরকারি সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। তাদের আশা এতে হাঁস পালনে বিপ্লব ঘটাবে হাওড় অঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। আপনার দিনটি অনেক সুন্দর কাটুক এই কামনাতেই শেষ করছি আজকের আয়োজন। সবাইকে আরও একবার শুভ সকাল।